হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি WBCS মেইন 2018 ইতিহাস কম্পালসারি পেপার 3 বাকি 50টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এই আলোচনা আমি শুরু করেছিলাম লাস্ট ভিডিও থেকেই। পার্ট 1-এ আমি 50টি প্রশ্ন এবং উত্তর নিয়ে ডিটেল ডিসকাশন করার চেষ্টা করেছি। পার্ট 2-তে আমি বাকি 50টি প্রশ্ন এবং উত্তর ডিটেল ডিসকাশন করব। তাহলে চলো আলোচনাটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অব গ্রাম বার্তা প্রকাশিকা? এই যে গ্রাম বার্তা প্রকাশিকা, এটি একটি 19 শতকের একটি পত্রিকা। তো এই পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, হরিনাথ মজুমদার। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হরিনাথ মজুমদার। এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল এবং 1863 সালে এই পত্রিকা প্রকাশিত হচ্ছে। এই যে হরিনাথ মজুমদার, উনি কাঙাল হরিনাথ নামে বেশি পরিচিত ছিলেন। তো এই যে গ্রাম বার্তা প্রকাশিকা, এই পত্রিকার মাধ্যমে ব্রিটিশ শাসক ও নীলকরদের অত্যাচার ও শোষণের কাহিনী নিয়মিতভাবে প্রকাশ করা হতো। এছাড়া ধরো জমিদার, জোতদার, এরা কৃষকদের ওপর কীরকম অত্যাচার করছে তাও ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন হরিনাথ মজুমদার তার এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, বর্তমান ভারত ওয়াজ রিটেন বাই, একটা বিখ্যাত প্রবন্ধ বর্তমান ভারত, এটি কে রচনা করেন? এর উত্তর আমাদের সবারই প্রায় জানা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্বামী বিবেকানন্দ। তো এই বর্তমান ভারত 1899 উদ্বোধন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে প্রথম। এরপর 1905-এ গ্রন্থের আকারে এটি প্রকাশিত হচ্ছে। তো এই যে বর্তমান ভারতের ইম্পর্টেন্সটা কোথায়? স্বামী বিবেকানন্দ উনি কিন্তু এই বর্তমান ভারত প্রবন্ধে ভারতের শূদ্র জাগরণ ও খেটে খাওয়া মানুষের সমাজে যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার কথা উনি বলেছিলেন। এছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীকে ভাই বলে যে আমাদের মনে করতে হবে, এই আহ্বানও কিন্তু তিনি দিয়েছিলেন এই বর্তমান ভারত প্রবন্ধের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট লিডার of the justice movement? Chandar Menon, C.N. Mudaliar, K. Ramakrishnan Pillai, E.V. Ramaswamy Naikar। তো এই চারজনের মধ্যে কে ছিলেন জাস্টিস মুভমেন্টের একজন উল্লেখযোগ্য নেতা? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, C.N. মুদালিয়ার। এই যে জাস্টিস মুভমেন্ট, এটি শুরু হয়েছে 1916 সালে। এরাই পরবর্তীকালে জাস্টিস পার্টি গঠন করছে মাদ্রাসে, ঠিক আছে? তো এটা ছিল মূলত একটি কাস্ট মুভমেন্ট। তোমরা জানো যে 19 এবং 20 শতকে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে হিন্দুদের মধ্যে যে জাতপাতের বৈষম্যের ভিত্তিতে লড়াই, সেই লড়াই চলছিল। এবং 19 শতকের মাঝামাঝি থেকে বিভিন্ন যে রিফর্ম মুভমেন্টগুলো চলছিল বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সেখানে এই যে জাতিগত বৈষম্য এবং তথাকথিত নিচু সম্প্রদায়ের মানুষের প্রতি যে সামাজিক বৈষম্য অনাচার, তার বিরুদ্ধে বিভিন্ন মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো জাস্টিস মুভমেন্ট ছিল তার মধ্যে অন্যতম, যেটা মাদ্রাসে হয়েছে। জাস্টিস এই কথাটার মাধ্যমে তোমরা বোঝার চেষ্টা করবে, জাস্টিস মানে ন্যায়, ন্যায়ের জন্য আন্দোলন। তো খেয়াল করে দেখো, বলা হচ্ছে যে মাদ্রাজ প্রেসিডেন্সিতে এখানে ব্রাহ্মণদের একাধিপত্য ছিল। তারা শিক্ষায়, সরকারি চাকরিতে, রাজনীতিতে সব দিকে এই সংখ্যালঘু যে ব্রাহ্মণ, তারা একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তো তাদের এই একাধিপত্যের বিরুদ্ধে এই লড়াইতে এবং এই জাস্টিস মুভমেন্টের সূচনাকারী যারা ছিলেন তারা হচ্ছেন C.N. মুদালিয়ার, T.M. নায়ার, P. ত্যাগরাজি চেট্টি, ঠিক আছে? এই তিনজনের নাম আমরা পাই। তো এখানে এই চারজনের মধ্যে C.N. মুদালিয়ারের নাম আমরা দেখছি। ওকে,
শ্রী নারায়ণা ধর্মা পরিপালনা যোগম SNDP was founded by, এই SNDP বা শ্রী নারায়ণা ধর্মা পরিপালনা যোগম এটি কে প্রতিষ্ঠা করেন? শ্রী নারায়ণ গুরু, ডক্টর পালগু, N কুমারন আসান, অল অফ দেম। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শ্রী নারায়ণ গুরু। খেয়াল করে দেখো, এই SNDP এটা প্রতিষ্ঠা হচ্ছে 1902-3, মানে বিংশ শতকের একদম শুরুর দিকে। কেরালাতে নিচু বর্ণের মানুষ, যাদেরকে বলা হচ্ছে এজাভা, তারা অস্পৃশ্য ছিল। তো এই এজাভা বা অস্পৃশ্য এজাভা বর্ণের মানুষের হয়ে লড়াই করছিলেন শ্রীনারায়ণ গুরু। তো উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল, দেখো, টু অ্যাবলিশ আনটাচেবিলিটি। এই যে অস্পৃশ্যতা সমাজে, এই যে তথাকথিত নিম্ন বর্ণের মানুষকে অস্পৃশ্য করে রাখা, তো এই অস্পৃশ্যতাকে সমাজ থেকে দূর করতে হবে। আর টু বিল্ড আ সিম্পলিফাইড সিস্টেম অফ রিচুয়ালস রিগার্ডিং ওরশিপ, ম্যারেজ অ্যান্ড ফিউনারাল, মানে পূজার্চনা, বিবাহ এবং মৃত্যুর পর যে পরলৌকিক কার্যাবলী, তাতেও দেখা গিয়েছিল যে উচ্চ বর্ণের মানুষ এবং নিম্ন বর্ণের মানুষের জন্য এই সমস্ত রিচুয়ালসের নানান রকমের বিধিনিষেধ, বৈষম্য ছিল। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায় যে এই আন্দোলনে ডিমান্ড করা হচ্ছিল যে বিল্ডিং টেম্পলস হুইচ উড বি ওপেন টু অল কাস্টস। দক্ষিণে আমরা দেখছি যে বিভিন্ন মন্দিরে নিচু বর্ণের মানুষের প্রবেশের অধিকার ছিল না। তো এরা দাবি করছে যে এমন মন্দির তৈরি করা হোক যেখানে সমস্ত মানুষ প্রবেশ করতে পারবে, সেই মন্দিরের দরজা সবার জন্য খোলা থাকবে। এবং এই নারায়ণ গুরু ডাক দিয়েছিলেন, ওনার বিখ্যাত একটা স্লোগান ছিল যে ওয়ান রিলিজিয়ান, ওয়ান কাস্ট অ্যান্ড ওয়ান গড ফর ম্যানকাইন্ড। তো এই স্লোগান থেকেই নিশ্চয়ই তোমরা উপলব্ধি করতে পারছো যে ওনার যে মুভমেন্ট, সেই মুভমেন্টের মোটো কি ছিল। নেক্সট, জ্যোতিরাও ফুলে স্টার্টেড হিজ সত্যশোধক সমাজ ইন। এই যে জ্যোতিরাও ফুলে, উনিও কিন্তু মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারক, এবং উনিও কিন্তু এই যে অস্পৃশ্যতা, তারপরে নারী শিক্ষা, হ্যাঁ, বিধবা বিবাহ, এই সমস্ত কিছুর বিরুদ্ধে মুভমেন্ট করেছিলেন জ্যোতিরাও ফুলে। তো উনি প্রতিষ্ঠা করেছিলেন সত্যশোধক সমাজ। কত সালে? 1873 সালে। তো এই সত্যশোধক সমাজ উনি কেন প্রতিষ্ঠা করছেন? দেখো, টু সেভ দ্য লোয়ার কাস্টস ফ্রম দ্য হিপোক্রিটিক্যাল ব্রাহ্মিনস অ্যান্ড দেয়ার অপরচুনিস্টিক স্ক্রিপচার্স। এই যে ভণ্ড ব্রাহ্মণ সমাজ এবং তাদের সুবিধাবাদী যে সমস্ত ধর্মগ্রন্থ, সেই সমস্ত গ্রন্থে যে নিচু সম্প্রদায়ের মানুষের প্রতি যে বৈষম্য, যে অনাচার করা হচ্ছে, তা থেকে নিচু সম্প্রদায়ের মানুষকে রক্ষা করতে হবে। এই উদ্দেশ্যেই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে 1873। When did the Guruvayur Temple Entry Movement take place? গুরুভায়ুর টেম্পল এন্ট্রি মুভমেন্ট, একটু আগে আমি বললাম যে দক্ষিণের বিভিন্ন মন্দিরে নিচু বর্ণের মানুষকে প্রবেশের অধিকার দেওয়া হতো না। তো এই নিয়ে একাধিক আন্দোলন হয়েছে। এই নারায়ণ গুরু উনি মুভমেন্ট করেছিলেন। তো গুরুভায়ুর টেম্পল এইরকম একটা মন্দির, সেই মন্দিরের ভিতরে প্রবেশের জন্য নিচু বর্ণের মানুষের যে আন্দোলন, সেই আন্দোলন কবে হয়েছিল? এই আন্দোলনটা হয়েছিল 1931 সালে। ডিমান্ডিং দ্য এন্ট্রি ফর দ্য আনটাচেবলস ইনসাইড দ্য গুরুভায়ুর টেম্পল ইন ত্রিশুর ডিস্ট্রিক্ট অফ কেরালা। কেরালার ত্রিশুর ডিস্ট্রিক্টে এই যে গুরুভায়ুর মন্দির, সেই মন্দিরে যাতে অস্পৃশ্য, তথাকথিত যাদের অস্পৃশ্য করে রাখা হয়েছিল, তারা যাতে প্রবেশ করতে পারে, সেই প্রবেশের অধিকার নিয়েই কিন্তু এই আন্দোলন। এবার দেখো, অল ইন্ডিয়া কনফারেন্স অফ দ্য ডিপ্রেসড ক্লাসেস ওয়াজ ফর্মড ইন। বঞ্চিত সম্প্রদায়ের মানুষের জন্য একটা সর্বভারতীয় কনফারেন্স গঠিত হচ্ছে কবে? উত্তর 1930 সালে। ডক্টর B.R. আম্বেদকর, ওনার নেতৃত্বে এই অল ইন্ডিয়া কনফারেন্স অফ দ্য ডিপ্রেসড ক্লাস, এটা 1930-এ ফর্ম হচ্ছে। তোমরা জানো ডক্টর B.R. আম্বেদকর সারা জীবন এই তথাকথিত যে নিম্ন বর্ণের মানুষ, উনি নিজেও মহারাষ্ট্রের মাহার সম্প্রদায়ের মানুষ ছিলেন, এবং উনি
নিজের শৈশবে ভীষণ রকম বঞ্চনার শিকার হয়েছিলেন, তাই উনি আজীবন লড়াই করে গিয়েছিলেন এই পিছিয়ে পড়া সমাজ যাদের পিছিয়ে রেখেছে সেই নিম্ন বর্ণের হিন্দুদেরকে কিভাবে মূল স্রোতে আনা যায়, তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই উনি সারা জীবন চালিয়ে গিয়েছিলেন। তো ডক্টর বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করছেন অল ইন্ডিয়া কনফারেন্স অফ দ্য ডিপ্রেসড ক্লাস 1930-তে। দ্য নিউজ ম্যাগাজিন ভারত শ্রমজীবী ওয়াজ পাবলিশড বাই, একটা পত্রিকা, যে পত্রিকাটির নাম হচ্ছে ভারত শ্রমজীবী। এটা প্রকাশিত হচ্ছে কার দ্বারা? দ্বারকানাথ গাঙ্গুলি, শশীপদ ব্যানার্জি, শিবনাথ শাস্ত্রী, রামকুমার বিদ্যারত্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শশীপদ ব্যানার্জি। শশীপদ ব্যানার্জি। তো এটা কি ছিল? ইট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান জার্নাল অফ দ্য ওয়ার্কিং ক্লাস। তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে ভারত শ্রমজীবী মানে ওয়ার্কিং ক্লাসদের জন্য একটি পত্রিকা, কিন্তু এর ইম্পর্টেন্সটা হচ্ছে এটি ছিল ভারতের প্রথম জার্নাল যেটি শ্রমজীবী সম্প্রদায়ের মানুষকে নিয়ে লেখা হয়েছিল। এটা প্রকাশিত হচ্ছে 1870 সালে। শশীপদ ব্যানার্জি প্রকাশ করছেন। নেক্সট, Mahat Satyagraha constituted an important milestone in B.R. Ambedkar's political career. When did it take place? একটু আগেই আমরা ডক্টর আম্বেদকরের কথা বলছিলাম যে উনি আজীবন নিচু সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার লড়াই করে গেছেন। তো বি আর আম্বেদকরের রাজনৈতিক যে জীবন, সেই জীবনে মহৎ সত্যাগ্রহ একটি অন্যতম মাইল ফলক ছিল। এটি কবে হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1927 সালে। এই সত্যাগ্রহের মোটো কি ছিল? টু এস্টাবলিশ দ্য রাইটস অফ আনটাচেবলস টু ড্র ওয়াটার ফ্রম পাবলিক ওয়েলস অ্যান্ড ট্যাঙ্কস। যারা সমাজে অস্পৃশ্য, যাদেরকে অস্পৃশ্য করে রেখেছিল হিন্দু সমাজ, সেই অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষদের অধিকার ছিল না যে তারা পাবলিক ওয়েলস মানে যে কুয়ো থেকে উচ্চবর্ণের মানুষ জল নেয় বা পুকুর থেকে জল নেয়, সেখান থেকে তারা জল নিতে পারতো না। তো তারাও যাতে সবার সাথে জল নিতে পারে, সেই অধিকারের দাবিতেই এই মহৎ সত্যাগ্রহ করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর, এবং এটা ওনাকে কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা এনে দিয়েছিল। Nayar Service Society under the leadership of Mannath Padmanabha Pillai was founded in, Mannath Padmanabha Pillai ওনার নেতৃত্বে তৈরি হয়েছিল নায়ার সার্ভিস সোসাইটি। কবে এটি প্রতিষ্ঠা হচ্ছে? এটি হয়েছিল অপশন সি 1914 সালে। এই নায়ার সার্ভিস সোসাইটি ওয়ার্ক ফর দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ দ্য নায়ার্স। এই যে নায়ার সম্প্রদায়ের মানুষ, নিউমেরিক্যালি দ্য ডমিনেন্ট কাস্ট অফ ত্রিবাঙ্কুর, কেরালার যে ত্রিবাঙ্কুর, সেই ত্রিবাঙ্কুরের এরা ছিল বঞ্চিত শ্রেণী। সেখানকার ব্রাহ্মণদের দ্বারা এরা নানানভাবে বঞ্চনার শিকার ছিল। তো এরা যাতে সামাজিক এবং রাজনৈতিক সুযোগ সুবিধা পায়, তার জন্যই এই নায়ার সার্ভিস সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন মন্নাথ পদ্মনাভ পিল্লাই 1914 সালে। অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1927 বাই, অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স 1927 সালে কার দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে? লতিকা ঘোষ, উর্মিলা দেবী, সরোজিনী নাইডু না মার্গারেট কাজিন্স? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মার্গারেট কাজিন্স। এই মার্গারেট কাজিন্স একজন আইরিশ ছিলেন, অ্যানি বেসান্তের মতন। তো এই যে অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স, এই কনফারেন্সটা, এই সম্মেলনটা পুনেতে হচ্ছে, এবং এখানে 148 জন মহিলা প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন এই কনফারেন্সে। এবং এই কনফারেন্সের সভানেত্রী ছিলেন বরোদার মহারানী চিমনাবাই। এই কনফারেন্সের যে প্রধান আলোচ্য বিষয়গুলি ছিল সেগুলো হচ্ছে ফিমেল এডুকেশন, চাইল্ড ম্যারেজ এবং পর্দা, মানে নারী শিক্ষা এবং অল্প বয়সে মেয়েদের যে বিয়ে হয়ে যাচ্ছে
এবং পর্দা প্রথা, এই সমস্ত বিষয়ে এই কনফারেন্সে আলোচনা হয়েছিল প্রধানত। Pandita Ramabai Saraswati arrived in Western India in 1882, and with the help of Ramabai, Ranade set up dash for general uplift and enlightenment of women. Pandita Ramabai Saraswati উনি পশ্চিম ভারতে 1882 সালে আবির্ভূত হচ্ছেন এবং রমাবাইয়ের সহযোগিতায় রানাডে বলতে এখানে মহাদেব গোবিন্দ রানাডে, মহারাষ্ট্রের অন্যতম সমাজ সংস্কারক, তো ওনার স্ত্রী ছিলেন পণ্ডিতা রমাবাই। তো রানাডে পণ্ডিতা রমাবাইয়ের সহযোগিতায় নারীদের সার্বিক উন্নতি এবং বিকাশের লক্ষ্যে যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন 1882-তে, এর মধ্যে কোন সংগঠন সেটি? ভারত স্ত্রী মহামণ্ডল, উমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আর্য মহিলা সমাজ, না মহিলা রাষ্ট্রীয় সংঘ? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আর্য মহিলা সমাজ। নেক্সট দেখো, সরোজিনী নাইডু ফাউন্ডেড দ্য উমেন্স অর্গানাইজেশন নেমড অ্যাজ। সরোজিনী নাইডু প্রতিষ্ঠা করেছিলেন একটি মহিলাদের সংগঠন যার নাম ছিল নারী সত্যাগ্রহ সমিতি, মহিলা রাষ্ট্রীয় সংঘ, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, মহিলা পরিষদ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ। এটি 1921 সালে যখন নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন চলছিল গান্ধীজির নেতৃত্বে, সেই সময়ে সরোজিনী নাইডু এই রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন। মহাকালী পাঠশালা ওয়াজ ফাউন্ডেড বাই। মহাকালী পাঠশালা বোঝাই যাচ্ছে এটি একটি স্কুল। তো এটি প্রতিষ্ঠা করেন কে? রমাবাই রানাডে, মাতাজি তপস্বিনী, আনন্দীবাই ভগত, আনন্দীবাই কার্ভে। তো এর সঠিক উত্তর হচ্ছে মাতাজি তপস্বিনী। এটি 1893 সালে কলকাতায় প্রতিষ্ঠা করছেন মাতাজি গঙ্গাবাই বা মাতাজি তপস্বিনী। বিশেষত এর উদ্দেশ্য ছিল ফিমেল এডুকেশন। এই মাতাজি তপস্বিনী কিন্তু বাঙালি ছিলেন না, উনি ছিলেন একজন মহারাষ্ট্রের মহিলা। উনি মহারাষ্ট্র থেকে এই কলকাতায় এসে মহাকালী পাঠশালা প্রতিষ্ঠা করেন। ফ্র্যাঞ্চাইজি ফর উমেন were slowly introduced. Dash were the first provinces to extend franchisee to women. ভোটাধিকার, ফ্র্যাঞ্চাইজি, ভোটাধিকার ধীরে ধীরে, মহিলাদের যে ভোটাধিকার সেটা ধীরে ধীরে চালু হচ্ছিল ভারতবর্ষে। ভারতবর্ষ কেন, সমস্ত পৃথিবীতেই মহিলাদের ভোটাধিকার অনেক পরে চালু হয়। তো ভারতবর্ষের কোন প্রভিন্সে, কোন প্রদেশে প্রথম মহিলা ভোটাধিকার চালু হয়? বোম্বে, ম্যাড্রাস, বেঙ্গল, না বোথ এ অ্যান্ড বি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ম্যাড্রাস। 1919-এ ম্যাড্রাসে প্রথম লিমিটেড ওয়েতে মহিলাদের ভোটাধিকার চালু হয়েছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন লেজিসলেটর? প্রথম মহিলা বিধায়ক বা বিধানসভা সদস্য কে ছিলেন? বাসন্তী দেবী, উর্মিলা দেবী, মুথুলক্ষ্মী রেড্ডি, কৃষ্ণাবাই রাম। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মুথুলক্ষ্মী রেড্ডি। 1927 সালে মাদ্রাজের যে লেজিসলেটিভ কাউন্সিল, বিধান পরিষদ, সেখানে মুথুলক্ষ্মী রেড্ডিকে একজন মহিলা বিধায়ক হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। কুড়ি আড়াসু ওয়াজ ফাউন্ডেড বাই। কুড়ি আড়াসু একটি সংবাদপত্র, এটি কে প্রতিষ্ঠা করেন? চান্দের মেনন, ইভি রামাস্বামী নাইকার, CN মুদালিয়ার, KR পিল্লাই। এর সঠিক উত্তর হচ্ছে ইভি রামাস্বামী নাইকার। 1925-এ এই তামিল ভাষায় এই পত্রিকাটি প্রকাশ করছেন ইভি রামাস্বামী নাইকার। পেরিয়ার নামে উনি অধিক পরিচিত। এবং তোমরা নিশ্চয় জানো যে উনিও কিন্তু যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তথাকথিত অস্পৃশ্য মানুষ, তাদের
অধিকার প্রতিষ্ঠার লড়াইতে উনিও নেমেছিলেন, এবং উনি যে মুভমেন্টটা করছিলেন তার নাম হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট। তো ওনার এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের যে আইডিয়ালিজম বা আদর্শ কি তা প্রচার করার জন্য উনি কুড়ি আরাসু এই পত্রিকা প্রকাশ করছেন 1925 সালে। Who among the following groups was not associated with the formation of the Communist Party of India? ভারতের যে কমিউনিস্ট পার্টি সেটা প্রতিষ্ঠার সময় এর মধ্যে কোন দল যুক্ত ছিল না? গদর রেভলিউশনারিজ, এমিগ্রি রেভলিউশনারিজ, মুহাজিরস, হিন্দু র্যাডিক্যালস। তো সঠিক উত্তর হচ্ছে হিন্দু র্যাডিক্যালস। এখানে তোমাদের বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো যে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়, কারণ ভারতের কমিউনিস্ট পার্টি দুবার প্রতিষ্ঠা হচ্ছে। একবার ভারতের বাইরে 1920 সালের অক্টোবর মাসে তাশখণ্ডে, সেই সময়কার রাশিয়ার তাশখণ্ড, বর্তমান হচ্ছে উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখণ্ড। তো সেখানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হচ্ছে মূলত এম.এন. রয় ওনার উদ্যোগে। তো এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার সময় দেখা গেল যে মুজাহিদস বা এই যে সেই সময় খিলাফত মুভমেন্ট চলছে, খেয়াল করে দেখো তো, খিলাফতিদের মধ্যে অনেকেই তখন মিডল ইস্ট থেকে চলে এসছেন এবং তাদের মধ্যে অনেকেই এই এম.এন. রয়ের সঙ্গে যোগাযোগ করছেন। তো এইরকম মুজাহিদদের 24 জনকে নিয়ে এই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হচ্ছে তাশখণ্ডে। এছাড়াও যে গদর দল, সে গদর দলের সদস্যদের মধ্যে অনেকেই নির্বাসিত হয়েছিলেন। তো এই গদর দলের নির্বাসিত সদস্যদের মধ্যে যেমন রতন সিং, সন্তোষ সিং, তেজা সিং, এরা এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ফরমেশনের সময় ছিলেন। আর এমিগ্রি রেভলিউশনারিজ কাদের আমরা বলবো? যারা হচ্ছে রাজনৈতিকভাবে প্রবাসী, দেশত্যাগ করেছেন। তো এম.এন. রয় উনি নিজেই তো এমিগ্রি। এছাড়া অবনী মুখার্জি, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এই রকম প্রবাসী যারা রাজনীতিক, যারা দেশত্যাগ করেছিলেন রাজনৈতিক কারণে, তারাও কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রথম যে 1920 প্রতিষ্ঠা লগ্ন সেখানে ছিলেন। কিন্তু হিন্দু র্যাডিক্যালসদের মধ্যে কেউ ছিলেন না। তো এখানে এই কারণে হিন্দু র্যাডিক্যালস, এই উত্তরটা হচ্ছে সঠিক। এবার খেয়াল করো, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্ট, popularly known as Sharoda Act, was passed in the year dash. তো চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্ট মানে বাল্য বিবাহ নিয়ন্ত্রক আইন, যেটি বেশি পরিচিত ছিল সারদা আইন নামে, এটি কত সালে পাশ হয়? এটি পাশ হচ্ছে 1929 সালে, 1929। তো এই দ্য অ্যাক্ট ফিক্সড দ্য এজ অফ ম্যারেজ ফর গার্লস অ্যাট 14 ইয়ার্স অ্যান্ড বয়েজ অ্যাট 18 ইয়ার্স। এই আইনে ঠিক হয়েছিল যে মেয়েদের ন্যূনতম বিবাহের বয়স হবে 14 বছর এবং ছেলেদের বিয়ের বয়স 18 বছর। ঠিক আছে, তো 1929-এর চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্টে এটা ঠিক হয়েছিল। দ্য বুক ইন্ডিয়ান মুসলমানস which contributed to the British policy of divide and rule and led to the growth of Muslim separatism was written by, বিখ্যাত একটা বই ইন্ডিয়ান মুসলমানস। এই বই ব্রিটিশদের যে পলিসি ডিভাইড অ্যান্ড রুল মানে ভাগ করো এবং শাসন করো, এই পলিসি গ্রহণের পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবং আমাদের ভারতবর্ষে যে মুসলিম বিচ্ছিন্নতাবাদ, সেই মুসলিম বিচ্ছিন্নতাবাদের ক্রমশ যে বৃদ্ধি ঘটছিল এই ধারণার, তার পিছনেও কিন্তু এই ইন্ডিয়ান মুসলমানস এই গ্রন্থটির একটা বিরাট ভূমিকা ছিল। তা এই গ্রন্থটি কে রচনা করেন? সৈয়দ আমিন আলী, স্যার সৈয়দ আহমেদ, মোহাম্মদ আলী জিন্না, স্যার উইলিয়াম উইলসন হান্টার। তো সঠিক উত্তর হচ্ছে স্যার ডব্লিউ হান্টার। এই গ্রন্থটি প্রকাশিত হচ্ছে কবে? 1871 সালে। রাস্ট গফতার ওয়াজ আ নিউজ পেপার এস্টাবলিশড বাই, এই যে রাস্ট গফতার এই পত্রিকাটি কে প্রকাশ করেন? মোহাম্মদ আলী, জাফর আলী খান, সৈয়দ আগমাতুল্লাহ, ফরদিনজি নওরোজি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফরদিনজি নওরোজি। রাস্ট গফতার এর মানে হচ্ছে দ্য ট্রুথ টেলার।
সত্য কথক, মানে সত্য বলবে এই পত্রিকা। ইট ওয়াজ অ্যান অ্যাংলো গুজরাটি পেপার, এটি একটি অ্যাংলো গুজরাটি পেপার ছিল। ইট ওয়াজ স্টার্টেড ইন 1854, 1854-তে এটি শুরু হচ্ছে, এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। দাদাভাই নৌরোজি, ফরদিনজি নৌরোজি অ্যান্ড খরশেদজি কামা এরা মিলে এই পত্রিকাটি প্রকাশ করেন, এবং খরশেদজি কামাই এই পত্রিকা সম্পাদনার প্রকাশের যে খরচ উনি বহন করতেন। তো এই পত্রিকার উদ্দেশ্য কি ছিল? সোশ্যাল রিফর্ম অ্যামং পার্সিজ ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, পশ্চিম ভারতে যে পার্সি সম্প্রদায় তাদের সমাজ সংস্কারের কথা ভেবেই কিন্তু এই রাস্ট গফতার এই পত্রিকাটি প্রকাশিত হয়। মুসলিম লীগ ওয়াজ ইনিশিয়ালি ফ্লোটেড বাই ড্যাশ ইন ডিসেম্বর 1906, 1906 সালের ডিসেম্বর মাসে যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে, কার নেতৃত্বে? প্রাথমিকভাবে কার নেতৃত্বে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? স্যার সৈয়দ আহমেদ খান, আগা খান, নবাব সলিমুল্লাহ, মোহাম্মদ আলী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নবাব সলিমুল্লাহ। উনি ঢাকার নবাব ছিলেন, ওনার নেতৃত্বেই 1906 ডিসেম্বরে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হচ্ছে। আর এই যে আগা খান, উনি ছিলেন এই মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট। In the 1880s and 1890s, communalism acquired an all India dimension, মানে 1880-র দশক এবং 90-এর দশকে সাম্প্রদায়িকতাবাদ একটা সর্বভারতীয় রূপ লাভ করেছিল। Two principal issues were উর্দু দেবনাগরী কন্ট্রোভার্সি অ্যান্ড কাউ প্রোটেকশন। এই সময় দুটো বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল। একটি হচ্ছে উর্দু দেবনাগরী কন্ট্রোভার্সি, মানে সরকারি ভাষা হিসেবে উর্দু না দেবনাগরী কোনটি গ্রহণযোগ্যতা পাবে, এবং গোরক্ষা। দ্য ডিমান্ড ফর দ্য ইউজ দেবনাগরী স্ক্রিপ্ট ওয়াজ গ্র্যান্টেড ইন দ্য ইয়ার। তো এই কন্ট্রোভার্সির ফলে দেবনাগরী স্ক্রিপ্ট, মানে হিন্দি লেখার সময় আমরা যে অক্ষর ব্যবহার করি সেটা দেবনাগরী হরফ, তো সেই হরফে দাবি স্বীকৃত হচ্ছে কবে? সঠিক উত্তর হচ্ছে 1900 সালে। এখানে একটা জিনিস খেয়াল করো যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে, সরকারি ভাষা হিসেবে দীর্ঘদিন মুঘলদের সময় পার্সিয়ান মানে ফার্সি ভাষা ছিল। তারপর 1837-এ উর্দু রিপ্লেসেস পার্সিয়ান, উর্দু ভাষা চলে এলো পার্সির জায়গায়। 1857-তে সরকারি ভাষা উর্দু এবং ইংরেজি থাকছে, আর 1900-তে হিন্দি গ্র্যান্টেড ইকুয়াল স্ট্যাটাস টু উর্দু। 1900 সালে উর্দুর সাথেই একই মর্যাদা পাচ্ছে হিন্দি। আচ্ছা, দয়ানন্দাস প্যামফ্লেট অন দ্য সাবজেক্ট অফ কাউ প্রোটেকশন গৌ করুণানিধি ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার। গো রক্ষার জন্য বা গরু বা গাভীকে রক্ষার জন্য গৌ করুণানিধি নামে একটি পুস্তিকা দয়ানন্দ প্রকাশ করেছিলেন, যেটি প্রকাশিত হচ্ছে 1881 সালে। এবং 1882 সালে আর্য সমাজ, তোমরা জানো দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। তো এই আর্য সমাজ কাউ প্রোটেকশন অ্যাসোসিয়েশন গঠন করছে 1882 সালে। ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার। জমিদার সভা, 19বিংশ শতকের যে সভা সমিতি প্রতিষ্ঠার যে পর্ব চলছিল তার মধ্যে এই ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন ছিল অন্যতম, প্রথম দিকের একটি সংগঠন। তো এটি প্রতিষ্ঠিত হচ্ছে কবে? এর সঠিক উত্তর হচ্ছে 1838। এবং খেয়াল করে দেখো 1851, 1875 এবং 1876 প্রত্যেকটা সালেরই কিন্তু সিগনিফিকেন্স আছে বিভিন্ন অ্যাসোসিয়েশনের জন্য। তো সেটাও আমরা এক চোখে দেখে নিই। প্রথমে জানি যে এই যে ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন, এটা কলকাতায় প্রতিষ্ঠিত হচ্ছে এবং দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব ওনাদের উদ্যোগেই মূলত এই ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন, ওনারা সব জমিদার ছিলেন, এই জমিদাররা মিলে এই জমিদার সভা প্রতিষ্ঠা করছেন সাংবিধানিকভাবে ব্রিটিশ সরকারের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়ার লক্ষ্যে। আর 1851-তে প্রতিষ্ঠা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মধ্যেই পরবর্তীকালে ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন মার্জ হয়ে গিয়েছিল। 1875-এ তৈরি হচ্ছে ইন্ডিয়ান লীগ, আর 1876-এ তৈরি হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। এবারে খেয়াল করো
কেশরী ওয়াজ দ্য মাউথপিস অফ কেশরী। এই পত্রিকাটার নাম তোমরা সবাই জানো, বাল গঙ্গাধর তিলক এর সম্পাদক ছিলেন। তো বলা হচ্ছে যে কোন সংগঠনের মুখপত্র ছিল, মাউথপিস ছিল এই কেশরী পত্রিকা? ইন্ডিয়ান ন্যাশনাল সোসাইটি, আর্য সমাজ, সার্বজনিক সভা না সঞ্জীবনী সভা? তো এবার যেটা কথা, বাল গঙ্গাধর তিলক উনি এই দুটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেছিলেন ওনার যে আদর্শ সেটা প্রচার করার জন্য। একটা হচ্ছে কেশরী, এটি মারাঠি ভাষায় প্রকাশিত হচ্ছিল, আর একটা হচ্ছে মারহাট্টা, যেটি ইংরাজি ভাষায় প্রকাশিত হচ্ছিল। 1881-তে এই দুটি পত্রিকা উনি প্রকাশ করেন। তো কোনো অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসাবে এই পত্রিকা প্রকাশ হয়েছিল সেই রকম কিন্তু আমরা ইতিহাসে সেইভাবে পাই না। কিন্তু এখানে যে অপশান 4টে দেওয়া আছে সেখান থেকে যদি বাঁচতে বলা হয় তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল সোসাইটি, আর্য সমাজ এবং সঞ্জীবনী সভার কোনোটারই সদস্য তিলক ছিলেন না। আর এই যে সার্বজনিক সভা, উনার সার্বজনিক সভা যেটা মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেন, তো রানাডের পর এই সার্বজনিক সভার দায়িত্ব কিন্তু নিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক, এবং তিনি খুব সফলভাবেই এই সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তো যেহেতু তিলক কেশরী মারাঠা পত্রিকা প্রকাশ করছেন, তো আমরা ধরে নিতে পারি যে সার্বজনিক সভার মুখপত্র হিসেবেই কেশরী ভূমিকা পালন করেছিল। তো সেই রেসপেক্টে অপশন সি কে আমরা সঠিক উত্তর ভাবতে পারি। ড্রামাটিক পারফরমেন্সেস অ্যাক্ট ডিপিএ ওয়াজ ব্রট ইনটু ফোর্স আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ। কার শাসনকালে, কোন বড়লাটের শাসনকালে ড্রামাটিক পারফরমেন্সেস অ্যাক্ট বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার্যকরী হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লর্ড নর্থব্রুক। এটি হয়েছিল 1876 সালে। তোমরা জানো যে নাটকের ওপর কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করেছিল লর্ড নর্থব্রুক, এবং যে কোনো নাটক মঞ্চস্থ হওয়ার আগে কিন্তু সরকারি পারমিশন নিতে হতো। সঞ্জীবনী আ নিউজ পেপার ওয়াজ পাবলিশড বাই। সঞ্জীবনী এই পত্রিকাটি কে প্রকাশ করেন? মতিলাল ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কৃষ্ণকুমার মিত্র, যোগেন্দ্র চন্দ্র বোস? এর উত্তর তোমাদের সকলেরই জানা। এই পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। এটি 1883-তে এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে, এবং এর সিগনিফিকেন্স যেটা, সেটা হচ্ছে যখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, সে বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালীন এই সঞ্জীবনী পত্রিকাতেই প্রথম বয়কটের আদর্শের কথা বলা হয়েছিল জুলাই মাসে 1905-এ। ঠিক আছে। অন্ধের নগরী ওয়াজ রিটেন বাই, একটি বিখ্যাত নাটক। এই নাটকটা কে রচনা করেন? প্রেমচাঁদ, ভারতেন্দু হরিশ্চন্দ্র, কৃষ্ণচন্দ্র আর মুলকরাজ আনন্দ? এর সঠিক উত্তর হচ্ছে ভারতেন্দু হরিশ্চন্দ্র। এটি 1881-তে রচিত হচ্ছে এই অন্ধের নগরী। এবং এই যে ভারতেন্দু হরিশ্চন্দ্র, ওনাকে বলা হয় ফাদার অফ হিন্দি লিটারেচার অ্যান্ড হিন্দি থিয়েটার। দ্য সং सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। বিখ্যাত গান, ভীষণ মর্মস্পর্শী একটি গান। ইমর্টালাইজড বাই ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ, ওয়াজ কম্পোজড বাই। এই গানটি অমর হয়ে আছে ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহর মাধ্যমে। কিন্তু রচনা কে করেন এই গানটিকে? তো এই গানটি রচনা করেন এখানে অপশন ডি, বিসমিল আজিমাবাদী। এটি ছিল একটি উর্দু দেশাত্মবোধক গান, এবং 1921 সালে এই গানটি রচনা করা হচ্ছে। এই গানটি রচনার পিছনে যে কারণটি ছিল তা হচ্ছে 1919-এর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই যে বর্বর পৈশাচিক হত্যাকাণ্ড, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই গান রচনা করেছিলেন বিসমিল আজিমাবাদী। উনি কবিতাটা রচনা করেন, গান হিসেবে জনপ্রিয় হচ্ছে এই ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহর মাধ্যমে। সন্ধ্যা আ পিরিয়ডিক্যাল ওয়াজ পাবলিশড বাই। এই সন্ধ্যা যে সাময়িক পত্র, এটি
প্রকাশিত হচ্ছে কার মাধ্যমে? বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায় আর ভূপেন্দ্রনাথ দত্ত। এর সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 1906 সালে ব্রহ্মবান্ধব উপাধ্যায় যখন স্বদেশী আন্দোলন চলছে তখন উনি স্বদেশী ভাবধারা প্রচারের জন্য এই সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেন। অ্যান্টি সার্কুলার সোসাইটি ওয়াজ এস্টাবলিশড বাই। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র প্রসাদ বসু, কৃষ্ণকুমার মিত্র, রাজা সুবোধ মল্লিক, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এর সঠিক উত্তর হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু। তোমরা জানো যে 1905-এ যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছিল সেই সময় ছাত্র সমাজ, বাংলার ছাত্র সমাজ ভীষণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছে। তো বাংলার ছাত্র সমাজকে আন্দোলন থেকে দূরে রাখার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক সার্কুলার জারি হয়েছিল। তার মধ্যে কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, লিওন সার্কুলার ছিল। তো এই সার্কুলারগুলোতে ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ থেকে নিবৃত্ত করার জন্য একাধিক শাস্তিমূলক পদক্ষেপ রাখা হয়েছিল। তো তার বিরুদ্ধে, এই সার্কুলারগুলোর বিরুদ্ধে ছাত্র নেতা শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করছেন 1905-এর 4th নভেম্বর। The sudden emergence of the Samitis or National Volunteer Movement was one of the major achievements of the Swadeshi age. Who founded Swadesh Bandhav Samiti? স্বদেশী যুগে বা স্বদেশী আন্দোলন চলাকালীন দেখা গিয়েছিল যে একাধিক সমিতি গঠন হচ্ছে এবং জাতীয় স্বেচ্ছাসেবক দল গড়ে উঠছে এবং তারা বিশেষ ভূমিকা নিচ্ছে এই স্বদেশী আন্দোলনের সময়। তো স্বদেশ বান্ধব সমিতি এই সময় কে গঠন করেন? অশ্বিনী কুমার দত্ত, পুলিন বিহারী দাস, সরলা দেবী, বারিন ঘোষ। এর সঠিক উত্তর হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। এর উদ্দেশ্য কি ছিল? টু প্রমোট দ্য কনজামশন অফ ইন্ডিজেনাস প্রোডাক্টস অ্যান্ড বয়কট ফরেন গুডস। ইন্ডিজেনাস প্রোডাক্টস মানে দেশীয় যে দ্রব্য সেগুলো যাতে মানুষ বেশি করে গ্রহণ করে, কনজিউম করে এবং বিদেশি দ্রব্যকে বয়কট করে, এই আদর্শ প্রচারের জন্য এই স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত গঠন করেছিলেন। দ্য জেনেসিস অফ দ্য ডিমান্ড ফর পাকিস্তান অ্যাজ আ সেপারেট স্টেট ক্যান বি ট্রেসড টু। মানে পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তানের যে দাবি প্রথম কে করেছিলেন? স্যার মোহাম্মদ ইকবাল, ফজলিল হক, মোহাম্মদ আলী জিন্না, চৌধুরী রহমত আলী। এর সঠিক উত্তর হচ্ছে স্যার মোহাম্মদ ইকবাল। 1930-এর মুসলিম লীগের যে এলাহাবাদ সেশন, এলাহাবাদ অধিবেশন, সেখানে মোহাম্মদ ইকবাল মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের কথা বলেছিলেন। The first woman state prisoner under Regulation 3 of 1818 was 1818-তে একটা রেগুলেশন পাশ করা হয়েছিল। তো সেই রেগুলেশন অনুযায়ী প্রথম মহিলা কয়েদি এদের মধ্যে কে ছিলেন? তো এই রেগুলেশনটা একটু দেখো। A law for preventive detention enacted by the East India Company in the Presidency of Bengal in 1880। বাংলা প্রদেশে 1818 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নিবারক আটক আইন চালু করলেন। তো সেই আইনের বলেই এদের মধ্যে কে কারারুদ্ধ হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ননিবালা দেবী। উনি 1917 থেকে 1919 এই 2 বছর কারারুদ্ধ ছিলেন প্রথম স্টেট প্রিজনার হিসেবে। Who played a prominent role in smuggling arms needed for the deadly attack on Bengal Governor Sir John Anderson at Lebong Racecourse, Darjeeling? দার্জিলিংয়ের লেবং রেসকোর্সে বাংলার যে গভর্নর ছোটলাট স্যার জন অ্যান্ডারসনের ওপর আক্রমণ হয়েছিল। তো এই আক্রমণের জন্য যে অস্ত্র, সেই অস্ত্র গোপনে বা এনে দেওয়ার ক্ষেত্রে কে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন? শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, বীণা দাস, উজ্জ্বলা মজুমদার। এরা প্রত্যেকেই কিন্তু বিপ্লবী ছিলেন। সঠিক উত্তর হচ্ছে উজ্জ্বলা মজুমদার।
1934-এ এই ঘটনাটা ঘটছে, মানে স্যার জন অ্যান্ডারসনের ওপর গুলি চলছে। ইন্ডিয়ান সোশ্যালিস্ট ওয়াজ পাবলিশড বাই, এই দ্য ইন্ডিয়ান সোশ্যালিস্ট একটা বিখ্যাত পত্রিকা, এই পত্রিকাটি কে প্রকাশ করেন? সঠিক উত্তর হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা। 1905-এ লন্ডন থেকে প্রথম এই পত্রিকা প্রকাশিত হয়, এরপরে ফ্রান্স থেকে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে, ইন্ডিয়ান সোশ্যালিস্ট। নেক্সট, দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশড বাই M.K. গান্ধী ওয়াজ, মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর প্রকাশিত প্রথম পত্রিকা এর মধ্যে কোনটা? প্রত্যেকটাই গান্ধীজির সম্পাদিত পত্রিকা। তো আমরা একটু দেখে নিই যে সালগুলো। ইন্ডিয়ান ওপিনিয়ন 1903, নবজীবন আর ইয়ং ইন্ডিয়া 1919, আর হরিজন 1933। তো প্রথম পত্রিকা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, যেটা উনি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন প্রকাশ করেছিলেন। দ্য ফার্স্ট অল ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চড বাই M.K. গান্ধী ওয়াজ, মহাত্মা গান্ধী পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন এর মধ্যে কোনটি? রাওলাট সত্যাগ্রহ, খিলাফত আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট, না চম্পারণ সত্যাগ্রহ? তো আমরা জানি যে চম্পারণ সত্যাগ্রহ ছিল গান্ধীজির প্রথম ভারতবর্ষে আন্দোলন, কিন্তু এটি একটি আঞ্চলিক আন্দোলন ছিল। 1917-তে চম্পারণ সত্যাগ্রহ সাকসেসফুলি উনি লিড করেছিলেন, কিন্তু প্রথম সর্বভারতীয় আন্দোলন হচ্ছে রাওলাট সত্যাগ্রহ। 1919-এর 6 এপ্রিল এই রাওলাট সত্যাগ্রহ উনি ঘোষণা করেন কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে। এই রাওলাট আইনে ভারতবর্ষের নাগরিকের যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছিল। তো গান্ধীজি এই রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ উনি রাওলাট সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন। When and where did Mahatma Gandhi become the president of INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে এবং কোথায় মহাত্মা গান্ধী সভাপতি হয়েছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে 1924 বেলগাঁও। এবং মনে রাখার যে বিষয় যে 1924-এর বেলগাঁওয়ের অধিবেশনই ছিল মহাত্মা গান্ধীর প্রথম এবং একমাত্র সভাপতি হিসেবে জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ। এর পরে বা এর আগে উনি কখনো কিন্তু সভাপতি হননি জাতীয় কংগ্রেসের। নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ লঞ্চড অন দ্য ইস্যুজ অফ, অসহযোগ আন্দোলন নিচের কোন ইস্যুগুলোর ভিত্তিতে লঞ্চ হয়েছিল? রেমেডি অফ পাঞ্জাব রং, রেমেডি অফ খিলাফত রং, অ্যামেন্ডমেন্ট অফ রাওলাট অ্যাক্ট, অ্যাটেনমেন্ট অফ স্বরাজ। তো আমরা জানি যে নন কোঅপারেশন মুভমেন্ট 1920-তে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হচ্ছে। তো মহাত্মা গান্ধী আন্দোলন শুরু করার সময় বলেছিলেন যে ওনার এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে রেমেডি অফ পাঞ্জাব রং, মানে 1919-এ যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিকার হিসেবে উনি আন্দোলনকে দেখছেন। রেমেডি অফ খিলাফত রং, খিলাফত যে আন্দোলন তার আগেই শুরু হয়ে গিয়েছিল, খলিফার প্রতি যে অন্যায়, সেই অন্যায়ের প্রতিকারের জন্য উনি এই আন্দোলনকে পরিচালনা করবেন। অ্যাটেইনমেন্ট অফ স্বরাজ, এবং উনি বলেছিলেন যে এই আন্দোলন যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে 1 বছরের মধ্যে উনি স্বরাজ এনে দেবেন। কিন্তু অ্যামেন্ডমেন্ট অফ রাওলাট অ্যাক্ট, মানে রাওলাট যে আইন, কুখ্যাত যে রাওলাট আইন, তার সংশোধনের কথা কিন্তু কিছু বলা হয়নি, কারণ এর আগেই উনি রাওলাট সত্যাগ্রহ করেছিলেন এবং তিনি সেটা স্টপও করে দিয়েছিলেন। তো এর বেসিসে 1, 2 এবং 4 এই 3টে ইস্যু ছিল এই নন কোঅপারেশন মুভমেন্টের পিছনে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। দ্য ফেমাস 11-point আলটিমেটাম গিভেন বাই মহাত্মা গান্ধী টু আরউইন ইনক্লুডেড, যে বিখ্যাত 11 দফা দাবি জানিয়েছিলেন বড়লাট লর্ড আরউইনের প্রতি। তো এই নিচের দাবিগুলির মধ্যে তার মধ্যে কোন দাবিটা ছিল? তোমরা জানো যে 1930 সালে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের পরিকল্পনা করেছিলেন, এবং এই আইন অমান্য আন্দোলন শুরু করার আগে উনি বড়লাট আরউইনকে এই 11 দফা দাবি জানিয়েছিলেন যে এগুলো যদি আরউইন মেনে নেন তাহলে উনি আন্দোলন শুরু করবেন না। তো দাবিগুলো আমরা দেখি 50% রিডাকশন অফ ল্যান্ড রেভিনিউ
ভূমি রাজস্বের 50% ছাড়, অ্যাবলিশন অফ সল্ট ট্যাক্স, লবণের ওপর যে কর সেই কর বিলোপ, ইম্পোজ কাস্টমস ডিউটি অন ফরেন ক্লথ, মানে বিদেশি যে বস্ত্র তার ওপর শুল্ক চাপাতে হবে। কেন? টু প্রোভাইড টেক্সটাইল প্রোটেকশন, যাতে আমাদের দেশীয় যে শিল্পগুলো সেটাকে প্রোটেকশন দেওয়া যায়। অল অফ দ্য অ্যাবাভ। তো তোমরা যদি এই 11 পয়েন্টস খুব ভালো করে খেয়াল করো, দেখবে ওনার 11টা দাবির মধ্যে এই 3টে দাবিও ছিল। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। এখানে এবং তোমরা মনে রাখবে যে 1930-এর 31 জানুয়ারি গান্ধীজি তার এই 11 দফা দাবি রেখেছিলেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ভাইসরয় অ্যাট দ্য টাইম অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট? ভারত ছাড়ো আন্দোলনের সময় বড়লাট কে ছিলেন? তো এই 4জন বড়লাটের সময়কাল আমরা দেখে নিই। লর্ড মাউন্ট ব্যাটেন 1947-48, লর্ড আরউইন 1926 থেকে 31, লর্ড উইলিংডন 1931 থেকে 36, আর লর্ড লিনলিথগো 36 থেকে 43। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে 1942-তে আগস্ট মাসে। তো ন্যাচারালি এখানে আনসার হবে লর্ড লিনলিথগো। কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন ইমিডিয়েট রেসপন্স টু দ্য ফেলিওর অফ। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল এর মধ্যে কোনটির ব্যর্থতার ইমিডিয়েট রেসপন্স, মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে? ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন প্ল্যান, সাইমন কমিশন রিপোর্ট, ওয়াভেল প্ল্যান। তো এখানে একটু দেখে নাও। ক্রিপস মিশন এসছিল 1942-এ, ক্যাবিনেট মিশন 46-এ, সাইমন কমিশন তার যে রিপোর্ট দেয় 1930-এ, আর ওয়াভেল পরিকল্পনা 1945-এ। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হচ্ছে 1942-তে এবং সেটা হয়েছিল ক্রিপস মিশনের ব্যর্থতার জন্য। কারণ ক্রিপস যে প্রস্তাব দিয়েছিলেন তা জাতীয় কংগ্রেস বা মুসলিম লীগ কেউই কিন্তু মেনে নিতে পারেনি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্রিপস মিশন। সুভাষ চন্দ্র বোস বিকেম দ্য সুপ্রিম লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন আইএনএ, বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বাধিনায়ক হিসেবে সুভাষচন্দ্র বোস কবে উঠে এসেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে 1943 সালে। 1943-এ রাসবিহারী বোস সুভাষচন্দ্রের হাতে আইএনএর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিচ্ছেন এবং উনি সর্বাধিনায়ক হয়ে উঠছেন। তেভাগা মুভমেন্ট ওয়াজ লঞ্চড বাই বেঙ্গল প্রভিন্সিয়াল কিষাণ সভা to force implementation of the recommendations of dash commissions through mass struggle. Fowler Commission, Fraser Commission, Sapru Commission, Flout Commission. তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফ্লাউট কমিশন। তো তোমরা তেভাগা আন্দোলন সম্পর্কে জানো। তেভাগা আন্দোলন 1946 থেকে 1949 পর্যন্ত হয়েছিল। তেভাগা শব্দটা ভালো করে খেয়াল করলেই আমরা বুঝতে পারি যে 3 ভাগের কথা বলা হচ্ছে। এবং এই ফ্লাউট কমিশন দেখো 1937-এ, আসলে 1937-এ তখন বাংলায় ফজলুল হকের নেতৃত্বে যে সরকার, তারা একটা কমিশন গঠন করেছিল, ফ্লাউট কমিশন। তো এই কমিশন রিপোর্ট দিচ্ছে 1940 সালে। এই রিপোর্টে জানানো হয়েছিল যে বাংলার যারা ভাগ চাষি বা বর্গাদার কৃষক, তারা যাতে ফসলের 2/3 পেতে পারে সেইটা সরকারের দেখা উচিত। তো এরপর পরিস্থিতি অন্যরকম হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এবং এই দাবি কিন্তু এই যে ফ্লাউট কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট কার্যকরী হচ্ছে না। তো এই রিপোর্টের বেসিসেই বাংলার যে প্রাদেশিক কৃষক সভা, তারা এই রিপোর্টের বেসিসেই এবং এই রিপোর্টকে কার্যকরী করার জন্য আন্দোলন শুরু করছে। যে আন্দোলনই হচ্ছে তেভাগা আন্দোলন, যে আন্দোলনে বলা হচ্ছে যে ফসলের 4/3 অন্তত কৃষকের যাতে খামারে যায় সেই ব্যবস্থা করতে হবে। Who among the following was not a member of the Constituent Assembly? তো তোমরা জানো যে মন্ত্রী মিশনের পর মোটামুটি ভারতে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছিল এবং ঠিক হলো যে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। তো স্বাধীন ভারতের জন্য চাই একটি সংবিধান। তো এই সংবিধান রচনার জন্য তৈরি হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ।
তো এই নিচের চারজনের মধ্যে গণপরিষদের সদস্য কে ছিলেন না? সর্দার বল্লভভাই প্যাটেল, বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এম.কে. গান্ধী। এর সঠিক উত্তর হচ্ছে এম.কে. গান্ধী। গান্ধীজি কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না। তো এই গণপরিষদ গঠন হচ্ছে কবে? 1946 সালের 9 ডিসেম্বর। বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট ওয়াজ এস্টাবলিশড অন, বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? 1917 সালে। তোমরা জানো যে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির তৈরি করছেন আচার্য জগদীশ চন্দ্র বসু। ক্যালকাটা সায়েন্স কলেজ ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, কলকাতা বিজ্ঞান কলেজ কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? এর সঠিক উত্তর হচ্ছে 1914 সালে। এটি প্রতিষ্ঠা করছেন সেই সময়কার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ক্যালকাটা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, এই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? এটি প্রতিষ্ঠিত হচ্ছে অপশন ডি 1856 সালে। তো এই ছিল আমাদের পরবর্তী 50টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। দুটো পার্টে আমি এই সম্পূর্ণ 100টি প্রশ্ন এবং উত্তর নিয়ে ডিটেলে আলোচনা করার চেষ্টা করেছি। যদি কারো এরপরেও ফার্দার কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যদি তোমাদের এই আলোচনা ভালো লাগে এবং মনে হয় যে এটি এফেক্টিভ, তাহলে তোমরা বন্ধুবান্ধবদের শেয়ারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।